দেখতে বর্বর কিন্তু আস্ত বর্বর, একটা জুটে গেছে কপালে। দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলুরাম, ফেসে গেছি আমি অকালে। রাত 12টার একটু আগে বাড়িতে ফিরেছে রুদ্র। দেরি করে ফেরায় বাইরে থেকে খেয়ে এসেছে সে আজ। রুদ্র সাথে ছিল আজ তার। রুদ্র আলাদা অ্যাপার্টমেন্টে থাকছে এখন। রুদ্র কিছুটা বিরক্ত হয়ে চারপাশে চোখ বোলালো। বাড়ি ফেরার পর থেকে এখন পর্যন্ত রাতের মুখটা দেখেনি সে। কোথায় আছে মেয়েটা? ঘড়ির ছোট কাঁটা একটার ঘর ছুঁইতেই ঢং শব্দ করে অ্যালার্ম বেজে উঠল। সাথে রুদ্ধ আবারও চোখ ঘুরিয়ে সময় দেখে নিল। এদিকে যে কতবার ঘড়ির দিকে তাকালো সে তার হিসেব নেই। রাত 1টা বেজে গেল, অথচ এখনও মেয়েটা ঘরে আসলো না। এখন রাত ঘরে না আসায় বেশ চিন্তাও হচ্ছে। কয়েকবার বিছানায় গা এলিয়ে এপাশ ওপাশ করেও ঘুম আসেনি। ভাবনার মাঝেই খট করে শব্দ করে দরজার নব মোচড়ানোর শব্দে তড়িৎ ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো রাত ঘরে ঢুকলো। রাতকে দেখে রুদ্ধ কিছু একটা বলতে নেবে তার আগেই কোনো দিক না চেয়েই ওয়াশরুমে ঢুকে গেল রাত। ওর যাওয়ার পানে হাঁ করে চেয়ে রইল রুদ্ধ। কয়েকবার চোখ পিট করল সে, বোঝার চেষ্টা করলো হুট করে আবার কি হলো। মিনিট 5 পর ওয়াশরুমের দরজা খোলার শব্দে চোখ ফিরিয়ে নিয়ে হাতে রাখা বইয়ের দিকে মনোযোগ দিল। রাত ফ্রেশ হয়ে বেরিয়ে এসে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল কোনো দিক না তাকিয়েই। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতে পায়ে অলিভ অয়েল মাখছে রাত। রুদ্ধ আর চোখে লক্ষ্য করছে রাতকে, আর ভেতরে ভেতরে ফসে মেয়েটার সাহস কত! ভাবা যায় এমন একটা ভাব করছে যেন এই ঘরে কেউ নেই। কই, অন্যান্য দিন তো এসেই পক পক করে মাথা খেয়ে ফেলতো, আর আজ কিনা ঘুরেও তাকাচ্ছে না। বেশ কিছুক্ষণ পার হওয়ার পরেও রাতের কোনো হেলদোল নেই। সে আপন মনে আয়নার সামনে দাঁড়িয়ে তার লম্বা চুলে বেনি করছে। ধপ করে হাতের বইটা বন্ধ করে দিল রুদ্ধ। হুট করেই মেজাজটা তার বিগড়ে গেল। রাত তার সাথে কথা বোঝে না, এই বিষয়টা বেশ বিরক্ত করলো তাকে। খাট থেকে নেমে এসে রাতের পেছনে দাঁড়িয়ে বলল, কোথায় ছিলে তুমি? রাত আয়নার দিকে তাকিয়ে নিজের চুল দেখতে দেখতেই বলল, হুম। রুদ্ধ বিরক্ত হয়ে চোখ বন্ধ করে ফেলল, তারপর আবার বলল, বলছি কোথায় ছিলে তুমি? কিন্তু এবারেও রাত রুদ্ধের দিকে একবারও তাকালো না। সে আবার নিজের চুলের দিকে নজর বুলিয়ে বলল, হুম। এবার মেজাজ খারাপ হলো রুদ্ধের। আশ্চর্য, সমস্যা কি এই মেয়ের? মাথায় সমস্যা আছে নাকি? হুটহাট হয় কি মেয়েটার, তা বুঝে উঠতে পারে না সে। এবার বেশ জোরেই বলল রুদ্ধ, থাপ্পড় খাবা কিন্তু রাত। কোথায় ছিলে তুমি? কিন্তু এবারেও রুদ্ধের কথাকে পুরোপুরি অগ্রাহ্য করে রাত ঘুরে বিছানার দিকে যেতে নিলেই রুদ্ধ পেছন থেকে খপ করে ওর হাত ধরে ফেলল। রাতকে নিজের দিকে ফিরিয়ে এক ধাক্কায় বিছানার উপর ফেলে দিয়ে হাঁটুতে ভর দিয়ে রাতের উপর ঝুঁকে রাতের দুহাত বিছানার সাথে চেপে ধরে। আকস্মিক আক্রমণে রাত বাক্য শব্দ হারিয়ে হতবিহ্বলতার চূড়ান্তেই পৌঁছে গেছে। কিছু বুঝে ওঠার আগেই রুদ্ধকে নিজের ভীষণ কাছে আবিষ্কার করল। রুদ্ধের তীক্ষ্ণ চোখ জোড়ায় চোখ পড়তে কেঁপে উঠল সে। রুদ্ধের খাড়া নাকটা তার ছোট্ট বোচা নাকের ডগায় ছুঁই ছুঁই অবস্থায় প্রায়। রুদ্ধের পুরো পাতলা ঠোরচোরা আর গাল ভর্তি হালকা সদ্য ওঠা খোঁচা খোঁচা দাড়িতে এই সুদর্শন পুরুষকে সজ্ঞানে আরও একবার নিজের এত কাছে দেখে অযাচিত চিন্তা ভাবনায় মস্তিষ্ক নিরেট হয়ে গেল। রুদ্ধকে সে সবসময় ক্লিন শেভে দেখেছে। ইদানিং ব্যস্ততার কারণে হয়তো সে সেভ করতে ভুলে গেছে। মনে মনে রাত ভাবল, ভালো হয়েছে যে রুদ্ধ ভুলে গিয়েছিল, না হলে রুদ্ধের এই রূপ দেখে সে মুগ্ধ হতে পারত কিভাবে? অসম্ভব সুদর্শন এই লোকটাকে যে তার সবভাবেই ভালো লাগে। নিজেকে সংযত চিত্তে কিছু বলতে নেবে তার আগেই রুদ্ধ হিসিয়ে বলল, এই মেয়ে, সমস্যাটা কি তোমার? হ্যাঁ, তোমার সাহস কি করে হলো আমার কথার অগ্রাহ্য করার? হ্যাঁ, এসে থেকেই দেখছি আমাকে ইগনোর করছো। বেশি সাহস বেড়েছে তোমার মেয়ে? ডানা গজিয়েছে। ডানা কি করে ছেঁটে দিতে হয় তার রুদ্ধ আবরার আব্রাহাম বেশ ভালো করেই জানে। সমস্যা কি তোমার? কথা বলছো না কেন আমার সাথে? দাঁতে দাঁত খিচিয়ে বলল রুদ্ধ কথাগুলো। কথার সাথে আরেকটু ঝুঁকে আসায় দুজনের মধ্যবর্তী দূরত্ব হলো কিঞ্চিত ইঞ্চি সমান। রুদ্ধের শরীর থেকে ভেসে আসা পুরুষালী ঘ্রাণ রাতের নাকে এসে বাড়ি খেল। নিজের শরীরের উপর পুরুষালী ভারে রাতের সারা শরীর মিয়ে নিস্তেজ হয়ে পড়ল। কথার সাথে আশ্রে পড়া রুদ্ধের উষ্ণ শ্বাস আর এতটা নৈকট্য রাতের বক্ষ স্পন্দন বেগের গতানুগতিক ধারার উচ্চমাত্রায় ব্যাঘাত ঘটিয়েছে।
কণ্ঠনালীতে শব্দগুচ্ছ আটকা পড়েছে। সকল অস্থিরতা মনস্তাপ জুড়িয়ে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে নেমে তার আগেই রুদ্ধ তার নাক রাতের নাকের মাঝ বরাবর ঘষতে লাগলো। মাতাল স্বরে বলল, নট আ ওয়ার্ড। তোমার কোনো কথা শুনতে চাই না আমি। চুপ। কি করেছো তুমি আমাকে মেয়ে? পাগল হয়ে যাচ্ছে আমি। রাত আরও কয়েক ধাপ থমকালো। এবার নিঃশ্বাস আটকে আসতে লাগলো তার। পিটপিট করে তাকালো সে নিজের ব্যক্তিগত পুরুষটির দিকে। অজান্তেই রুদ্ধের গভীর দৃষ্টির ফাঁদে জড়িয়ে গেল। মধ্যকার দূরত্ব একেবারেই ক্ষীণ। রুদ্ধের স্থূল দৃষ্টি হুট করেই ক্রোধ আর ক্রূরতার ছাড়িয়ে কেমন অবাধ্য মলাটে ছেয়ে গেল। রাতের আধারের ওপর রুদ্ধের তর্জনীর অবাধ্য বিচরণ শুরু করল অধরের চতুর্দিকে অবিরাম। নিগুড় কৃষ্ণাভ নয়নের ঘোর লাগা দৃষ্টিতে তাকালো রাতের চোখে। রুদ্ধের এমন কাণ্ডে কালক্রমে রাত অবাক হওয়াও ভুলে গেছে। বিবশ ব্যগ্র বিমূঢ়তা আর টান টান অনুভূতিতে মিশ্রিত হয়ে শরীরে নিবিড় কম্পন ধরল। ক্ষণেই নেত্রপৈল বন্ধ হয়ে এলো। অনুভূতির তীব্র বর্ষণে ভার হয়ে যাওয়া আধবোঝা চোখ টেনে তাকালো। রুদ্ধের নিষ্পলক চোখ রাতের নেত্রে নিবদ্ধিত থাকায় চোখাচোখি হলো দুজনের। বিহ্বল বিচলিত আর উৎকণ্ঠিত অনুভবে কাট কাট হওয়া বদনে যেন এক পশলা বৃষ্টি হয়ে নামল দুজনের দৃষ্টি বিনিময়। কিয়ৎকাল অপলক দৃষ্টি বিনিময়েই যেন তৃষ্ণা মিটল অশান্ত মনের। রুদ্ধ চটজলদি চোখ সরিয়ে নিল। নিজের অবস্থান বুঝে সরে গেল রাতের ওপর থেকে। বালিশটা ঠিক করে ধপ করে উপর হয়ে শুয়ে পড়ল। কিন্তু রাত তখনও বক্ষের দুর্বল জোয়ারের আর্দ্রতায় সিক্ত। অনুভূতির পঞ্জীভূত মেঘে প্রগাঢ়ভাবে থমকে আছে। রুদ্ধ উপর হয়ে শুয়ে আছে কোনো প্রকার নড়চড়বিহীন। কিন্তু রাতের দৃষ্টি তখনও স্থির নিবদ্ধিত সিক্ত পুরুষের প্রণয়ী অনুভূতি জাগ্রত করা কর্মকাণ্ডে। ফুস করে দীর্ঘশ্বাস ছাড়ল রাত, যার ভার আকাশতম বিস্তৃত, যার কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ নেই। কেন বারবার তার কাছে এসে তার শান্ত মনে ঝঙ্কার রাত প্রলয়ে উচ্ছ্বাসিত করে? কেন তার সিক্ত অনুভূতিগুলোকে বারবার নামহীন বাড়িধারায় ভিজিয়ে দেয়? তার এমন হুটহাট কাছে আসা আর আকস্মিক স্পর্শ যে রাতের আকাশচুম্বী অনুরাগ চুরচুর করে দেয়, তা কি বোঝে না? নেত্রকোনায় গ্লানি ঝেড়ে ফেলল অদ্ভুত প্রশ্বাসে। চোখ বুঝে নিভিয়ে দিল জাগ্রতার সাথে পীড়াদায়ক অনুভূতিগুলোকেও। চারপাশে রোদের মিষ্টি কোমল আলোয় জড়িয়ে আছে। স্নিগ্ধ সকালের ফুরফুরে হাওয়ায় বারান্দার পাতলা সফেদ পর্দাটাও মৃদু দোলনে আচ্ছাদিত। বাবুই আর শালিকের কিচিরমিচির কলধ্বনিতে রুদ্ধের ঘুম ছুটে গেল। চোখ বন্ধ রেখেও ঘরে এক নাম না জানা মিষ্টি সুবাসে ঘ্রাণ পাচ্ছে সে। তার চেয়েও কড়া এক সুরভি নাকের খুব কাছে ঠেকছে। মনে হচ্ছে কোনো কিছু তাকে আষ্টে পিষ্টে আটকে রেখেছে। বুকের মাঝে উষ্ণ গরম বাতাসের প্রখরতা উপলব্ধি করেই চোখ খুলে গেল তার। রেশমের সুতার মতো নরম চুলগুলো একদম মুখে উপচে পড়ে আছে। এক হাতে নিজের চুলের উপর থেকে চিকন রেশমি সুতার ন্যায় জিনিসটা সরাতেই দেখল রাত তার পায়ের ওপর এক পা তুলে আর এক হাতে গলা জড়িয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। একদম ছোট্ট বাচ্চার ন্যায় মিশে আছে তার বুকে। হুট করেই কোনো রকম প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারল না রুদ্ধ। কি একটা মনে হতেই এক হাত তুলে আঙ্গুল দিয়ে রাতের মুখ থেকে এলোমেলো চুলের গোছা সরিয়ে দিল। গৌরবর্ণের পাতলা মুখটাকে নরম করে বাঁকানো কোমল সরু নাক আর ফোলানো ঠোঁট দেখতে ভীষণ সুন্দর লাগছে। ঘুমের মাঝে নিচের ঠোঁট দুটো কামড়ে ধরে রেখেছে। জোরে জোরে নিঃশ্বাস ছাড়াই তা রুদ্ধের চোখে মুখে আশ্রে পড়ছে। ডান চোখের কোণায় আর নিচের ঠোঁটের তিলটার জন্য মেয়েটার সৌন্দর্য যেন কয়েক ধাপ প্রসারিত হয়েছে। মেয়েটার ঠোঁটের উপর একটা ছোট্ট তিল আছে। ডান গালেও আরও একটি তিল দেখল রুদ্ধ। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে রুদ্ধ। কোনো অজানা এক ঝিরিঝিরি অনুভূতির জোয়ারের প্রতিশব্দ ভেসে আসছে যেন। তাকে এভাবে বাচ্চাদের মতো জাপটে জড়িয়ে ধরা মেয়েটা তার বউ। হুট করে রুদ্ধের হুঁশ ফিরল। কি ভাবছিল সে এতক্ষণ? না, এই বিয়েটার কোনো মানে আছে আর না সে মানে। এক হাত দিয়ে রাতের পা নামিয়ে দিল। হাতটা নিজের গলা থেকে নামিয়ে উঠতে নিলে টি শার্টের টান পড়ল। ঘাড় ঘুরিয়ে দেখল রাত আরেক হাত দিয়ে তার পরনের পোশাকটা খামচে ধরে রেখেছে। ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে সেই হাতটাও ছাড়িয়ে নিল।
মেয়েটার শোয়া খুব একটা সুবিধার না, সেটা তার বেশ ভালো বোঝা হয়ে গেছে তার গত কয়েক মাসে। মাঝখানের বালিশটা পায়ের নিচে আর মাথার নিচের বালিশটা নিচে ফেলে দিয়ে তার বুকটাকে বালিশ বানিয়ে কি সানন্দে ঘুমিয়ে আছে মেয়েটা। এটা আবার কোন সিস্টেমের ঘুমানো সে বুঝে পায় না। এভাবে দেখেই তো তার গায়ে ব্যথা করছে। বেশ বিরক্তি নিয়ে উঠে গেল রুদ্ধ। ঘড়ির কাঁটায় 8:05। আপাতত ফ্রেশ হয়ে আসা দরকার। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুমের বাহিরে এসে দেখল পুফি টিপ টিপ করে তাকিয়ে আছে রাতের দিকে। সে রাতের দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশব্দে শ্বাস ছাড়ল। তারপর ডাকতে থাকলো রাতকে। রাত, এই মেয়ে ওঠো, ভার্সিটি নেই তোমার? কাট কাট গলায় গা হিম করা বাক্যে চমকিত দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে তাকালো রাত। রুদ্ধ সোফার উপর বসে মোজা পড়তে পড়তে রেশপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। কিন্তু রাতের তার দিকে তাকিয়ে থাকতে থাকতেই চোখ কেমন ঝাপসা হয়ে এলো। আস্তে আস্তে পুরোটা বুঝে আবারও ধপ করে শুয়ে পড়ল। রুদ্ধের কপালের ভাঁজ আরও সূক্ষ্ম করে তাকালো রাতের দিকে। মুখে অল্প বিস্তর বিস্ময়। মেয়েটাকে তুলে বসিয়ে দেওয়ার পরেও ঘুমিয়ে গেল। এতক্ষণ কোথায় পেল মেয়েটা? তাও আবার ড্যাব ড্যাব করে চেয়ে থাকতে থাকতেই ধপ করে শুয়ে পড়ল। রুদ্ধ কপালে সূক্ষ্ম ভাঁজ আরও সূক্ষ্মতম করে এগিয়ে দাঁড়ালো রাতের সামনে। এই মেয়ে এভাবে উঠবে না। আচমকা গায়ের ওপর থেকে কাঁথা সরিয়ে কোলে তুলে নিল রাতকে। ঘুম ভেঙে রাত হতবিহ্বল। এটা কি হলো? ঘুম থেকে উঠে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় রাতের ভাবাবেগ কাজ করা বন্ধ করে দিল। কিন্তু রুদ্ধের সেদিকে ন্যূনতম ভ্রুক্ষেপ না দিয়ে রাতকে কোলে নিয়ে গদগদ করে ওয়াশরুমের দিকে হাঁটা ধরল। ভেতরে এনে বেসিনের সামনে দাঁড় করিয়ে দিল। ভরিতা ছাড়াই খড়াকি দিয়ে গমগমে গলায় বলল, 10 মিনিট টাইম দিলাম, ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে বেরোবে। হ্যাঙ্গারে রাখা এই শাড়িটা পরে ফেলো। নো সাজগোজ, আই রিপিট, একটু সাজবে না। আর হ্যাঁ, যাও, পাক্কা 20 মিনিট দিলাম, আমি নিচে অপেক্ষা করছি। বলেই বেরিয়ে গিয়ে দরজা টেনে দিল। রাত আর সেদিকে মনোভাবনা দেওয়ার প্রয়োজন বোধ করল না। আরামের ঘুম তার অলরেডি ভেঙেই গেছে। চুপচাপ ব্রাশ করে একেবারে শাওয়ার নিয়ে নিল। কিন্তু বিপত্তি তো ঘটল এবার। শাড়ি পরতে পারে না, আর বজ্জাত লোকটা তাকে শাড়ি দিয়ে গেলেও পেটিকোট আর ব্লাউজ দেয়নি। এখন কিসে ব্লাউজ আর পেটিকোট ছাড়াই শাড়ি পরবে? জামা কাপড়ে ভিজিয়ে ফেলেছে, কি পরে বাইরে বেরোবে সে এখন? এবার এ অবস্থায় শুধু তোয়ালে পেঁচিয়ে বেরোবে কি করে? ওয়াশরুমের দরজাটা হালকা খুলে মাথা বের করে চুপ করে পুরো ঘরে চোখ বুলালো রাত। যাক, হাজারো শুক্রিয়া, লোকটা ঘরে নেই। দরজাটাও ভিড়িয়ে রাখা। রাত আস্তে ধীরে গুটি গুটি পা ফেলে ওয়াশরুম থেকে বেরিয়ে কাভার থেকে সাদা রঙের ব্লাউজ আর পেটিকোট বের করে সুন্দর করে শাড়িটা পরে নিল। গোলাপি রঙের সুতির শাড়ির ওপর সাদা সুতার কাজ, অসম্ভব সুন্দর শাড়িটা। রুদ্ধ রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামবে, তখনই শুভ্রা লাফাতে লাফাতে ভাইয়ের সামনে এসে দুহাত পেতে দিল। রুদ্ধ সেদিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, আবার কি? আমার কিছু হাত খরচ লাগবে ভাইয়া, একটু বাইরে যাব তো। আমার এক বান্ধবীর জন্মদিন আজকে, ওকে গিফট কিনে দিতে হবে, এই জন্য যাচ্ছি। বান্ধবীকে বলো আগামীকাল বার্থডে পালন করতে, আমি আসার সময় গিফট কিনে নিয়ে আসবো। এখন সরো। ভাইয়ের কথা শুনে কপাল কুঁচকে তাকালো শুভ্রা। তা দেখে রুদ্ধ বলল, কি ব্যাপার, প্যাঁচার মতো মুখ করলি কেন? তুমি এটা কোনো কথা বললা ভাইয়া? ও পয়দা হয়েছে আজকে আর জন্মদিন পালন করবে কালকে। বাপরে বাপ, তুই কি দম নিয়ে কথা বলতে পারিস না? আচ্ছা, কত লাগবে? 200? না 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 না, আমাকে 2000 টাকা অন্তত দে ভাইয়া। রুদ্ধ কোনো কথা না বলে পকেট থেকে 500 টাকা বের করে হাতে ধরিয়ে দিল। শুভ্রা 500 টাকার নোট দেখে কপাল কুঁচকে ঠোঁট ফুলিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, এটা কি ভাইয়া, মাত্র 500 টাকা? আজকালকার যুগে 500 টাকা কিছু হয়? না হলেও কিছু করার নেই, একটা কলম কিনে গিফট দিয়ে দিই। না না, এই ভাইয়া, একেবারে গোল্লা হাতে রেখে কথা বল। তাই সকাল সকাল তুমি আমাকে কান্দাইও না। কিন্তু রুদ্ধ কোনো কথা শুনল না। সে গটগট করে বেরিয়ে গেল। শুভ্রা সেদিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে গেল তার মায়ের কাছে কিছু টাকা ভিক্ষা করতে। বান্ধবীর কথা তো একটা অজুহাত মাত্র, সে তো যাবে তার প্রণয় কুমারের সাথে মেলায় ঘুরতে।
শাড়িটা পরে সুন্দর করে রেডি হয়ে নিল রাত। রাত ভাবলো লোকটাকে শাড়ি পরতে কেন বললো, কোথাও নিয়ে যাবে নাকি তাকে। ভাবতে ভাবতেই বাইরে বের হলো সে, কিন্তু নিচে কোথাও রুদ্ধকে পেল না। কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতেই দ্রুত পায়ে রুদ্ধকে আসতে দেখলো। রুদ্ধ এক পলকে রাতকে দেখে নিল। হালকা গোলাপি রঙের শাড়িতে সাদা সুতোর কাজের মিশ্রণে নিখুঁতভাবে কাজ করা শাড়িতে রাতকে অসম্ভব সুন্দর লাগছে। তার বলা মতোই মেকআপ করেনি রাত, তবে নাকের কাছে ছোট্ট নোজপিনটা বরাবরের মতোই জলজল করছে। প্রচণ্ড মায়াবী লাগছে তার মায়াবিনীকে। রাত রুদ্ধকে দেখে রাত কিছু জিজ্ঞেস করবে তার আগেই রুদ্ধ তার হাত ধরে দ্রুত গাড়িতে বসিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দিল। ভার্সিটির ক্লাস শেষ হয়েছে অনেকক্ষণ আগেই। রুদ্ধ তাকে ক্লাস শেষ করে গাড়ির ভেতরে এসে বসতে বলেছিল। সেও গাড়ির ভেতরে বসে চুপচাপ অপেক্ষা করছে। তখনই ক্লান্ত রুদ্ধ গাড়িতে উঠে এসে বসল। চোখে মুখে তার ক্লান্তির ছাপ। রাত তার আঁচল দিয়ে হাত বাড়িয়ে রুদ্ধের কপালে থাকা ঘাম মুছে দিতে দিতে জিজ্ঞেস করল, আমরা কি কোথাও যাচ্ছি? রুদ্ধ ক্লান্ত চোখে রাতের দিকে তাকিয়ে ছাড়া গলায় বলল, হুম। তারা ঘুরতে যাচ্ছে শুনে রাত খুশিতে আত্মহারা হয়ে বাচ্চাদের মতো করে জিজ্ঞেস করল। কোথায় যাচ্ছি? রুদ্ধ ঠোঁট চেপে ধরে বসেছিল। রাত প্রশ্ন করতেই শান্ত গলায় উত্তর দিল। গেলেই দেখতে পাবে। রাত ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের মতো করে আবার বলল, বলুন না। এবার রুদ্ধ রাতের দিকে তাকিয়ে তারপর বলল, বললাম তো, গেলেই দেখতে পাবে কোথায় যাচ্ছি। এবার রাত কিছুটা রেগে গেল, বিরক্ত হয়ে বলল। আজব তো, বললে কি হয়? রুদ্ধ এবার ধমকে সুরে বলল, অনেক কিছু হয়, এখন চুপ, আর কোনো কথা না। আজব তো, আচ্ছা বজ্জাত তো এই লোকটা, সোজাসুজি বললেই হয় কোথায় যাচ্ছে তারা। রাত এবার নাক কুঁচকে বলল, বললে কি হচ্ছে শুনি? রুদ্ধ গাড়ি চালাতে চালাতেই বলল, না বললে কি হচ্ছে শুনি? বললাম না আর কোনো কথা বলবে না, চুপ। রাত রুদ্ধের দিকে চোখ ছোট ছোট করে তাকালো, তারপর ঠোঁট ফুলিয়ে জানালার দিকে ঘুরে বসলো। রাত জানালার দিকে তাকিয়ে ঘুরে বসতেই রুদ্ধ তাকালো তার দিকে। গোলাপি রঙের শাড়িতে বেশ চমৎকার মানিয়েছে মেয়েটাকে। সে চোখ সরাতে পারছে না, গতকাল রাতেই কিনেছিল, জন্যই রাতে আসতে তার দেরি হয়েছে। শাড়ির প্যাকেটটা সে তার জামা কাপড়ের নিচে লুকিয়ে রেখেছিল বলে রাতের চোখে পড়েনি। সে এখন মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছে তা নিজেও জানে না। কোনো কিছু না ভেবেই হুট করে মনে হলো কোথাও যাওয়া উচিত তাদের। রুদ্ধ নিজেও জানে না সে কোথায় যাচ্ছে এখন। হয়তো কোথাও গাড়ি থামাবে ও না, যতক্ষণ মন চাইবে চালাতে থাকবে। গাড়ি চলতে চলতেই হুট করে রাতের চিৎকারে মাঝপথে গাড়ি থামাতে হয়েছে রুদ্ধের। গাড়ি থামিয়ে বিরক্ত ভঙ্গিতে রাতের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, কি সমস্যা কি তোমার? চিল্লাচ্ছ কেন তুমি? রাত বাচ্চাদের মতো আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই দেখুন ক্যান্ডি ফলস, সাদা রঙের, আমি খাবো, এনে দিন জলদি। তারপর রুদ্ধের শার্ট খামছে ধরে টানতে টানতে বলল, কিপটাদের মতো একটা নিয়ে চলে আসবেন না কিন্তু। রুদ্ধ ফুস করে নিঃশ্বাস ছাড়ল। সে বুঝে পায় না এই মেয়েকে। গাড়ি থেকে বের হয়ে গেল রুদ্ধ। রাত গাড়ির মধ্যে বসেই অপেক্ষা করতে লাগলো রুদ্ধের। 5 মিনিট পরেই রুদ্ধ ফিরে আসলো। হাতে তার 6টা সাদা রঙের ক্যান্ডি ফ্লস আর গোলাপি কাঠগোলাপ এর গাছরা। রাত রুদ্ধের হাতে ক্যান্ডি ফ্লস গুলো দেখে যতটা না খুশি হলো, ঠিক ততটাই অবাক হলো কাঠগোলাপের গাছরা দেখে। অবাক চোখে তাকিয়ে থাকলো সেদিকে। রুদ্ধ সবগুলো জিনিস এনে রাখলো রাতের কোলের উপর। তারপর আবার কোনো কথা না বলে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতেই শুরু করলো, যেন কোনো কিছুই হয়নি। রাত খুশি হয়ে কাঠগোলাপের গাছটা দেখতে লাগলো। গোলাপি রঙের কাঠগোলাপ তার খুবই প্রিয়। রুদ্ধ যে এভাবে তার জন্য কাঠগোলাপের গাছটা নিয়ে আসবে সেটা তার ধারণার বাইরে ছিল। গাছটার দিকে তাকিয়ে মুচকি হাসলো সে। লোকটা বজ্জাত হলেও খুব খারাপ না। তারপর যত্নের সাথে গাছটাটা হাতে পরে নিল রাত। এ লোকটা জীবনে তাকে পরিয়ে দেবে না। ক্যান্ডি ফ্লস এর একটা প্যাকেট খুলে সাদা মেঘের মতো এক টুকরো ক্যান্ডি ফ্লস ছিঁড়ে নিয়ে নিজের গালে পুড়ে আরেকটু ছিঁড়ে নিয়ে রুদ্ধের মুখের সামনে ধরল। রুদ্ধ অবাক হয়ে তার দিকে তাকালেই রাত তার মুখের মধ্যে ঢুকিয়ে দিল ক্যান্ডি ফ্লসের টুকরো। রুদ্ধ কিছু না বলেই চুপচাপ খেতে লাগলো সেটা। পরন্ত বিকেলটা যেন একটু বেশি নরম আজ। সূর্য ডুবেছে ধীরে ধীরে। আলোর গায়ে লেগে আছে একরকম ক্লান্তি, যেন সারাদিনের কথাবার্তা ফুরিয়ে এসে সে এখন নিঃশব্দে কারো হাত ধরতে চাইছে। আকাশের রংটা ঠিক কমলা নয়, গোলাপিও নয়, কেমন যেন এক অস্পষ্ট মায়াবী আভা, যেমনটা দেখা যায় কারো চোখে। যে চোখ প্রশ্ন আছে, অভিমান আছে, ভালোবাসাও আছে।
শহরটার কোলাহল যেন হঠাৎ থেমে গেছে। দূরের মসজিদে আজান উঠছে ধীরে ধীরে, আর ঘরের কোণায় জমে থাকা আলোটা আরও ম্লান হয়ে পড়েছে। কেউ কেউ আজও ভিজে আছে মন খারাপের রোদে। পৃথিবীর সব প্রেম কি এমন বিকেলেই জন্ম নেয়? ছাদের কার্নিশ, বাতাসের কাঁপুনি আর এক কাপ চা। রুদ্র আহুকে নিয়ে বেরিয়েছে আজ ঘোরার উদ্দেশ্যে। অনেকদিন ধরেই তাদের মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্য চলছিল, তাই রুদ্র ভাবল আজ একটু তার প্রেয়সীকে নিয়ে ঘুরতে গেলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। দুজনে মিলে রাস্তার পাশে থাকা একটা ছোট্ট টঙের সামনে দাঁড়িয়ে চা খাবে বলে দাঁড়ালো। টং থেকে চায়ের ভার এনে আহুর হাতে ধরিয়ে দিয়ে রুদ্র বলল, অনেক গরম, কিন্তু জান আগে খেও না, আমি ফু দিয়ে